সুস্মিতা রায়চৌধুরীর লেখা গল্প প্রত্যাবর্তন। বধূ নির্যাতন মামলায় অসামান্য সাফল্য তরুণী আইনজীবী অহনা বসুর। প্রায় হেরে যাওয়া কেসটিকে অসামান্য দক্ষতার সঙ্গে লড়াই করে নির্যাতিতা মেয়েটিকে সুবিচার পাইয়ে দিয়েছেন। এমনকি এই কাজের জন্য কোনো পারিশ্রমিক নেননি এই তরুণী আইনজীবী। ছোট বড় মাঝারি প্রায় সব দৈনন্দিন সংবাদপত্রে খবরটি ছাপা হয়েছে। প্রশংসিত হয়েছেন তিনি ভীষণভাবে। অবশ্য হবে নাই বা কেন, কাজটাই তেমন করেছেন। বিয়ের পর থেকে অতিরিক্ত পণের জন্য প্রতিদিন নির্যাতন করা মেয়েটিকে শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পনা করে রান্নার গ্যাস খুলে রেখে পুড়িয়ে মারতে চেয়েছিল। প্রতিবেশীদের সহায়তায় কোনো রকমে প্রাণে বেঁচেছিল মেয়েটি, কিন্তু শ্বশুরবাড়ির লোকজন এটা তার অসতর্কতার জন্য ঘটা দুর্ঘটনা বলে মেয়েটির উপর দোষারোপ করেছিল। এই অবস্থায় কেসের দায়িত্ব নিয়েছিলেন অহনা বসু। ওনার অসামান্য দক্ষতাতেই আজ আসল সত্য সকলে জানতে পেরেছে। খুনের চেষ্টার অপরাধে শাস্তি হয়েছে শ্বশুরবাড়ির লোকজনের, সুবিচার পেয়েছে মেয়েটি। অহনা বসু ক্লাটে 100-র মধ্যে র্যাঙ্কিং, আইন পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট, সপ্রতিভ আত্মবিশ্বাসী তরুণী আইনজীবী। আজ অবধি একটা কেসও যিনি হারেননি। সুন্দরী, হাসিখুশি, প্রাণোচ্ছল, নরম স্বভাবের একটা মেয়ে। শরীরে দয়া মায়া একটু বেশি, তাই যে সমস্ত বিবাহিত নির্যাতিতা মেয়েদের আর্থিক ক্ষমতা থাকে না নিজের পেশাদারিত্বের বাইরে গিয়ে তাদের পাশে দাঁড়ান। অহনা বসুর আরও একটা পরিচয় আছে, তিনি বিখ্যাত আইনজীবী দেবাঞ্জন বসুর একমাত্র মেয়ে। তবে সেই পরিচয়ের বাইরে গিয়েও তিনি স্বমহিমায় উজ্জ্বল। কোর্টের বাইরে যে মেয়েটাকে দেখে মনে হয় চঞ্চলা হরিণীর মতো, সেই মেয়েটাই কোর্টের মধ্যে হয়ে যায় একেবারে বাঘিনীর মতো। তার সেন দৃষ্টি, ক্ষুরধার প্রশ্ন অনেক পেশাদার আসামিকেও ঘায়েল করে দেওয়ার জন্য যথেষ্ট। এমনই একদিন কোর্টের কাজ শেষ করে দ্রুত পদক্ষেপে বেরিয়ে আসছিল অহনা। আজ বাড়ির গাড়িটা সঙ্গে নেই, গাড়িটা সার্ভিসিংয়ে গেছে। একটা ক্যাব বুক করে বাড়ি ফিরতে হবে। আকাশে কালো মেঘ ছেয়ে গেছে, সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে, কাল বৈশাখীর পূর্বাভাস। চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আসছে। এবার বোধহয় মুষলধারে বৃষ্টি নামবে। অহনা গতি বাড়ালো, কিন্তু হঠাৎ ধাক্কা খেলো উল্টো দিক থেকে আসা একজনের সাথে। হাতের ফাইলগুলো সব পড়ে গেল মাটিতে। উল্টো দিকের মানুষটি অহনার হাতে ফাইলগুলো তুলে দিয়ে বলল, সরি, একদম খেয়াল করিনি, কিছু মনে করবেন না। না না, ঠিক আছে, আমিও খুব তাড়াতাড়ি হাঁটছিলাম, আকাশের অবস্থা তো ভালো না, তাই আর কি। তবে আপনার সাথে দেখা হয়ে আপনার লাস্ট কেসের জন্য অভিনন্দন জানানোর ইচ্ছে ছিল। ভালোই হলো, দেখা হয়ে গেল। অনেক অভিনন্দন। সত্যি কেসটা যেটা খুব শক্ত ছিল। আপনি আমাকে চেনেন? হ্যাঁ, আমিও একজন আইনজীবী, নাম রৌনক রায়। তবে আপনার মতো অত বিখ্যাত নই। আর সংবাদপত্রের দৌলতে এই কোর্ট চত্বরে অহনা বসু এখন পরিচিত মুখ। এবার অহনা যেন একটু বিব্রতই বোধ করল। না না, তেমন কিছু নয়, ওই সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করি, যতটুকু পারি। ভালো লাগে, মন চায় তাই করি। ওটাই আপনার বিশেষত্ব, আপনি মনের কথা শোনেন। কথা বলতে বলতেই শুরু হয়ে গেল বৃষ্টি। দূরে কোথাও খুব জোরে আওয়াজ করে একটা বাস পড়ল। ওরা দুজনেই দৌড়ে গিয়ে একটা শেডের তলায় দাঁড়ালো। বাতাসে ভেসে আসা জলের ঝাপটায় অহনার শরীর ভিজছে। রৌনক খুব কাছেই দাঁড়িয়ে আছে। শেডের তলায় রয়েছে আরও কিছু লোকজন। অহনা লক্ষ্য করল রৌনক সত্যিই খুব সুদর্শন পুরুষ, চোখে মুখে বুদ্ধিদীপ্ততার ছাপ। রৌনকের শরীর থেকে আসা হালকা পারফিউমের গন্ধ নাকে এসে ঠেকল অহনার। এই প্রথম একটা অন্যরকম ভালো লাগার অনুভূতি তৈরি হলো তার। অহনার কাছে গাড়ি নেই শুনে এক প্রকার জোর করেই অহনাকে বাড়ি পৌঁছে দিল রৌনক। বৃষ্টির গন্ধ গায়ে মেখে একটা ভালো লাগার আবেশ নিয়ে সেদিন বাড়ি ফিরল অহনা। এরপর কর্মসূত্রে দেখা হতেই লাগলো মাঝে মাঝে, যোগাযোগ বাড়তে লাগলো ক্রমশ। রৌনকের মধ্যে অদ্ভুত একটা ম্যাজিক আছে, খুব সহজেই আপন করে নিতে পারে সকলকে, ভালোবাসতে পারে। অহনা নিজের মনকে বাধা দিতে পারল না, রৌনকের ভালোবাসার কাছে বাঁধা পড়তেই হলো। আর অল্প কিছুদিনের মধ্যেই শুধু অহনাকে নয়, তার বাবা মায়েরও মন জয় করে ফেলল রৌনক। ভালো থাকার জন্য একজন ভালো জীবনসঙ্গীর খুব প্রয়োজন।
অহনা রৌনকের মধ্যে সেই ভালো জীবনসঙ্গী ছবিটা দেখতে পেয়েছিল, যে ভালো খারাপ সব সময় তার পাশে থাকবে। রৌনকের মা বাবারও বেশ ভালো লেগেছিল অহনাকে, তাই দুই বাড়ির উদ্যোগেই খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল বিয়েটা। বিয়ের পরের স্থানান্তরটা বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছিল অহনা। শ্বশুর বাড়িতে এসে বেশ গুছিয়ে সংসার করা শুরু করলো। ছাত্রী হিসেবে কর্মক্ষেত্রে যতটা সফল ছিল ততটাই সফলভাবে গুছিয়ে নিল সংসার। সুন্দর করে ঘর সাজালো, বাগান করলো, মাঝে মধ্যে রান্না করত। মাঝে মাঝেই অহনার বাবা মা চলে আসতো তার শ্বশুর বাড়িতে। আবার ছুটির দিনেও তারা সকলে মিলে চলে যেত অহনাদের বাবা মায়ের বাড়িতে। এইভাবেই দুই পরিবারের সবাইকে ভালো রাখার চেষ্টা করছিল অহনা। রৌনকের নিজের কোনো অফিস ছিল না কোর্টের কাছে। অহনার বাবার দেবাঞ্জন বাবুর বড় অফিস ছিল কোর্টের কাছে। অহনা সেই অফিসে রৌনকের বসার ব্যবস্থা করল। দেবাঞ্জন বাবু খুব স্নেহ করতেন রৌনককে। নিজের একটা সুন্দর অফিস হওয়াতে এবং দেবাঞ্জন বাবুর গাইডেন্স সঙ্গে থাকায় রৌনক বেশ কিছুদিনের মধ্যেই পসার জমিয়ে ফেলল। কাজের চাপ বাড়ল কয়েক গুণ। তাই অহনা তার নিজের কাজ একটু কমিয়ে ফেলল। বিশেষ বিশেষ ক্ষেত্রে সে কোর্টে যেত। আসলে অহনা বেশ কয়েকটা এনজিও এবং মহিলা সমিতির সঙ্গে যুক্ত ছিল, তাই তারা যখন ডাকতো তাদের প্রয়োজনে সে কোর্টে যেত। এর কিছুদিনের মধ্যেই তাদের জীবনে আসে তাদের সন্তান পরী। পরীকে পেয়ে রৌনক এবং অহনা খুব খুশি আনন্দে আত্মহারা। তবে রৌনকের কর্মব্যস্ততা এখন একেবারে তুঙ্গে। প্রায়শই কোর্টের কাজে তাকে যেতে হয় দিল্লি, মুম্বাই। তাই পরীর দায়িত্ব এবং সেই সঙ্গে রৌনকের বাবা মায়ের দায়িত্ব, সংসারের দায়িত্ব অনেকটাই এসে পড়ে অহনার উপরেই। তাছাড়া রৌনকের বাবা মা রেগুলার মেডিকেল চেক আপ, প্রয়োজনীয় মেডিকেল টেস্ট সব কিছুই দায়িত্ব নিয়ে করতো অহনা। তবে প্রথম মাতৃত্বের অনুভূতি, মাতৃত্বের স্বাদ, সেটাও সে উপভোগ করেছিল প্রতিটি মুহূর্তে। যাই হোক, পরীকে নিয়ে, বাড়ির সকলকে নিয়ে বেশ সুখেই ছিল অহনা। ভালোই কাটছিল দিনগুলো। ঠিক করেছিল পরী একটু বড় হয়ে উঠলেই সে আবার নিয়মিত কোর্টে যাওয়া শুরু করবে। কিন্তু ভাবনার সঙ্গে বাস্তব অনেক সময় মেলে না। হঠাৎ ঘটল ছন্দপতন। তার সুখময় দিন যাপনে ছেদ পড়ল। অহনার বাবা দেবাঞ্জন বাবুর স্ট্রোক হলো। বাঁ দিকটা সম্পূর্ণ প্যারালাইজড হয়ে শয্যাগত হলেন তিনি। এমন একজন কর্মঠ, প্রাণচঞ্চল মানুষ এমনভাবে অসুস্থ হয়ে পড়ায় মানসিকভাবে ভেঙে পড়লেন অহনার মা বিভা দেবী। অহনা মনে মনে যথেষ্ট আঘাত পেলেও মুখে তার প্রকাশ করল না। শক্তভাবে ঢাল হয়ে দাঁড়ালো মায়ের পাশে। হসপিটাল থেকে বাড়িতে এনে একজন প্রশিক্ষিত নার্স এবং আয়ার ব্যবস্থা করল। অহনা শ্বশুর বাড়ি থেকে অহনার বাবা মায়ের বাড়ির দূরত্ব বেশ অনেকটা। তাই একদিকে অসুস্থ বাবা, অন্যদিকে ছোট পরী, দুজনকে একা হাতে সামলানো, সব মিলিয়ে অহনা বেশ ক্লান্ত হয়ে পড়ছিল ক্রমশ। আর তার সাথে যে বিষয়টা অহনাকে বেশ বিচলিত করে তুলেছিল সেটা হলো এমন একটা পরিস্থিতিতে রৌনকের চরম উদাসীনতা। জীবনের এই কঠিন পরিস্থিতিতে যার সবচেয়ে কাছে থাকা দরকার ছিল সেই মানুষটা নিছকই কর্মব্যস্ততার দোহাই দিয়ে দায়িত্ব এড়িয়ে গেল। সে তো আশা করেছিল জীবনের ভালো খারাপ যে কোনো সময় রৌনককে তার পাশে পাবে, সুখে দুঃখে একে অপরের পাশে থাকবে। এটাই তো বিবাহের সবচেয়ে বড় অঙ্গীকার। কিন্তু দেবাঞ্জনবাবু অসুস্থ হওয়ায় তার পুরো অফিস চলে গেল রৌনকের অধীনে। কারণ পরিস্থিতি এমনই ছিল যে অহনার পক্ষে কোর্টে যাওয়া বা কোনো কেস নিয়ে চিন্তা ভাবনা করা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। রৌনকও ব্যস্ত হয়ে যায় অফিসটাকে তার নিজের মতো সাজিয়ে নিতে। অথচ যে মানুষটার জন্য তার এই প্রাপ্তি, হাসপাতাল থেকে ফিরে আসার পর তাকে একবারের জন্য বাড়িতে দেখতে এলো না রৌনক। তার শারীরিক অবস্থা সম্পর্কেও বিন্দুমাত্র খোঁজ খবর নিল না রৌনক। অহনা বললে সে কেবল শুনত। ভাবটা এমনই ছিল, দেবাঞ্জনবাবু যেহেতু অহনার বাবা, তাই দায়িত্বটাও শুধু অহনারই। শ্বশুর শাশুড়িও হসপিটালে শুধুমাত্র একবার দেখতে গিয়েই তাদের নামমাত্র কর্তব্যটুকু করেছিলেন। অথচ বিয়ের পর থেকে রৌনকের বাবা মাকে সে নিয়মিত নিয়ে গিয়েছে ডাক্তারের কাছে, রেগুলার চেক আপের জন্য, ব্লাড টেস্টের জন্য। তাদের খেয়াল রেখেছে ভালোবেসে আন্তরিকভাবে। দেবাঞ্জনবাবু নিজের সন্তানের মতোই স্নেহ করতেন রৌনককে। মাঝে মাঝেই দেবাঞ্জনবাবু বিভা দেবী রৌনকের কথা জিজ্ঞাসা করলেই অহনা প্রসঙ্গ বদলায়।
তবে মন খারাপের অনুভূতিগুলো এত তীব্র যে তা কখনই বাবা মায়ের চোখে ফাঁকি দিতে পারে না। যাকে মনের সবটুকু উজাড় করে দেওয়া যায়, যাকে শয়নে স্বপনে জাগরণে নিজের পাশে পাবে বলে বিশ্বাস করা যায়, এই কঠিন পরিস্থিতিতে তার পাশে না থাকাটা কষ্টটাকে আরও বাড়িয়ে দেয় বহুগুণ। তবুও রিক্ত হৃদয়ে একাই লড়াইটা চালিয়ে যাচ্ছিল অহনা। ডাক্তারদের সঙ্গে নিয়মিত কথাবার্তা বলা, ফিজিওথেরাপির ব্যবস্থা করা, বাবার সঙ্গে কথা বলে বাবাকে খুশি রাখা। কিন্তু বিপদ বোধহয় একা আসে না, সঙ্গে করে নিয়ে আসে আরও একটা বিপদ। শান্তশিষ্ট স্বল্পভাষী বিভাদেবী হঠাৎ করে ঘুমের মধ্যে চলে গেলেন না ফেরার দেশে। এবার সত্যিই বেশ অসহায় হয়ে পড়ল অহনা। একদিকে মায়ের মৃত্যুর শোক, অন্যদিকে বাবার জন্য চিন্তা। এতদিন তবু মা বাবার পাশে ছিল সব সময়, তাই সে দুটো দিক দুটো বাড়ি সামলে নিতে পারছিল। এখন কি হবে? চিন্তা ভাবনায় অস্থির হয়ে উঠল সে। একদিকে অসুস্থ প্যারালাইজড হওয়া বাবা, অন্যদিকে মেয়ে স্বামীর সংসার। বিনিদ্র রজনী কেটে গেল। এই অবস্থাতেও সে পাশে পেল না রৌনককে। এরপর অনেক ভেবে অহনা সিদ্ধান্ত নিল যে সকলে একসাথে থাকলে হয়তো সমস্যার সমাধান হতে পারে। একটা আলোর দিশা দেখতে পেল সে। পরের দিন শ্বশুর শাশুড়ি রৌনকের সামনে সে প্রসঙ্গ উত্থাপন করল। কোনো রকম ভনিতা না করে সরাসরি বলল, আমি ঠিক করেছি আমার বাবাকে এই বাড়িতে নিয়ে এসে রাখবো। তাহলে আমার পক্ষে দেখাশোনা করাটা সহজ হবে। কথাটা শোনার পর রৌনক এবং তার বাবা মা এমন অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকালো, মনে হলো অহনা বুঝি তার বাবাকে নিয়ে মঙ্গল গ্রহে থাকবার কথা বলছে, যেটা প্রায় একেবারে অসম্ভব। রৌনক বেশ অসহিষ্ণু হয়ে বলল, মানছি তোমার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে, তাই বলে তোমার অসুস্থ বাবাকে তুমি এই বাড়িতে নিয়ে আসবে? এ কথা তুমি চিন্তা করলে কি করে? বাড়ির মধ্যে একগাদা বাইরের লোক, নার্স, আয়া, ফিজিওথেরাপিস্ট, ডাক্তার, এসব এ বাড়িতে সম্ভব নয়। স্তম্ভিত হয় অহনা রৌনকের কথা শুনে। মানুষের কর্মক্ষমতা হারালে, অসুস্থ হয়ে পড়লে, একা হয়ে পড়লে এতটা মূল্যহীন হয়ে যায়? চোখের কোণটা জ্বালা করে ওঠে। এখন সে বুঝতে পারল সে ভুল করেছে। যাকে সে নিজের যোগ্য জীবনসঙ্গী মনে করেছিল, সে আদৌ তার যোগ্য নয়। এরপর শ্বশুরমশাইও বেশ গম্ভীর গলায় বললেন, তাছাড়া এটা তো তোমার শ্বশুর বাড়ি অহনা, সেটা তো তোমাকে মনে রাখতে হবে। এরপর শাশুড়িমাও সুর সর্তমে চড়িয়ে বললেন, তোমার বাবার জন্য তো 24 ঘন্টা নার্স, আয়া সব আছে। তারপর আবার তোমার সবসময় দেখাশোনার করা দরকার কি? বিস্মিত হয়ে গেল অহনা সব মানুষগুলোর প্রতিক্রিয়া শুনে। বিয়ের পর থেকে যে বাড়িটাকে, যে সংসারটাকে যে নিজের মনে করেছিল, নিজের পেশাগত কাজ কমিয়েও যে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছিল, সেটা আসলে তার নয়। প্রাথমিক বিস্ময়ের ঘোরটা কাটিয়ে নিজেকে সামলে নিয়ে যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে সে প্রতিবাদী গলায় বলে উঠল, আমার বাবা অসুস্থ, যে কিনা একটু জলের জন্য অন্যের উপর নির্ভরশীল। তাকে আমি শুধুমাত্র আয়া বা নার্সের ভরসায় 24 ঘন্টা ছাড়তে পারবো না। এবার রৌনক তার ভ্রু দুটো ঈষৎ কুঞ্চিত করে অহনার দিকে তাকিয়ে বলল, তাহলে একটা কাজ করো, শহরে এখন অনেক বৃদ্ধাশ্রম আছে যেখানে এই ধরনের রোগীদের রাখা হয়। সেরকম কোনো বৃদ্ধাশ্রমে তুমি তোমার বাবাকে রেখে দাও। বিরক্তির পারদটা কয়েক গুণ বেড়ে গেল অহনার। তবুও কঠিন অথচ শান্ত গলায় বলল, না, সেটা সম্ভব নয়। একই শহরে থেকে আমি বাড়িতে থাকব, আর আমার অসুস্থ বাবা পরিজনবিহীন হয়ে বৃদ্ধাশ্রমে থাকবে? সেটা কখনো হতে পারে না। তার থেকে না হয় বরং আমরা সকলে মিলে আমার বাবার বাড়িতে গিয়ে থাকি, অন্তত যতদিন আমার বাবা অসুস্থ আছে। রৌনক এবার বেশ ক্রুদ্ধ গলায় বলল, আর ইউ ম্যাড অহনা? পাগলের প্রলাপ বকছো নাকি? আমার নিজের বাড়ি থাকতে আমি আমার বাবা মাকে নিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে থাকবো? পূর্ণ চোখে তাকায় অহনা রৌনকের দিকে। এই মানুষটাকেই সে ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল, সহযোদ্ধা হিসেবে পাশে পাবে ভেবেছিল সারা জীবন। মন খারাপের মেঘ জমে উঠেছে বুকের মধ্যে। তবুও মনে জোর রেখে সে বলল, আমি যদি বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে থাকতে পারি, তোমার বাবা মাকে আপন করে নিতে পারি, তাহলে তুমি কেন পারবে না?
বিয়ের পর যদি শ্বশুরমশাইয়ের অফিস নিতে তোমার অসুবিধা না হয়, তাহলে বাড়িতে থাকতে অসুবিধা কোথায়? যদি বাবা মা না চান তারা না হয় এখানেই থাকুন, তুমি আমার সঙ্গে থাকো। দুই বাড়ির দেখাশোনা করো, যেমন আমি এতদিন করেছি। এবার বোধহয় ধৈর্যের বাঁধ ভাঙল রৌনকের। তীব্র প্রতিবাদী কণ্ঠে বলে উঠল, না না, শ্বশুর বাড়িতে গিয়ে আমার পক্ষে থাকা সম্ভব না। শ্বশুর মশাইয়ের অফিসে বসা আর শ্বশুর বাড়িতে গিয়ে থাকা দুটো এক জিনিস নয়। এবার অহনা আস্তে আস্তে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর ইস্পাত কঠিন গলায় রৌনকের দিকে চেয়ে বলল, তাহলে এখন থেকে আমি পরীকে নিয়ে স্থায়ীভাবে আমার বাবার কাছেই থাকবো। তুমি তোমার মা বাবার কাছে থেকো। আমি আমার কর্তব্য থেকে এক চুলও সরতে পারবো না। বিয়ের পর একটি মেয়ের প্রতি শারীরিক অত্যাচারটা ঠিক যতটা অন্যায়ের, মানসিক কষ্টটাও ঠিক ততটাই। আর অহনা বসু কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, আজও করবে না। তোমায় চিনতে আমার ভুল হয়েছিল রৌনক। তুমি যে এতটা আত্মকেন্দ্রিক স্বার্থপর একটা মানুষ, সেটা আমি বুঝিনি। রৌনক রেগে গিয়ে বলল, তোমার যেতে ইচ্ছে হয় যাও, কিন্তু পরি আমাদের বাড়ির মেয়ে, ওকে তুমি নিয়ে যেতে পারবে না। এবার অহনা একটু ব্যঙ্গাত্মকভাবে হেসে বলল, তুমি বোধহয় ভুলে গেছো রৌনক, তুমি একজন আইনজীবীর সাথে কথা বলছো। পরীর যা বয়স, তাতে তুমি পরীকে নিজের কাছে রাখতে পারবে না। আর হ্যাঁ, তোমাকে 1 সপ্তাহ সময় দিয়ে গেলাম। 1 সপ্তাহের মধ্যে আমার বাবার অফিস খালি করে দেবে। এবার রৌনক খুব উত্তেজিতভাবে বলল, সেটা কখনোই সম্ভব নয় অহনা, অফিস আমি ছাড়তে পারবো না। ঠিক আছে, তাহলে আমাদের দেখা না হয় আবার কোর্টেই হবে। অহনা বসু আবার কোর্টে ফিরছে তার স্বমহিমায়, যে আজ অবধি কোনো কেস হারেনি। তাই এবার তৈরি হয়ে কোর্টে এসো রৌনক। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।